সবাইকে ব্রাইট নোভা একাডেমিতে স্বাগত। তো আজকের এই ভিডিওটা দেখার পরে আমি আশা করি পত্র পত্রিকা থেকে ইংরেজি একটা বাক্য দেখতেই বলতে পারবো কোন টেন্স এবং সেটা অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে। আবার বাংলা বাক্য পড়ে আমরা বুঝতে পারবো কোন টেন্সে আছে, অ্যাক্টিভে আছে না প্যাসিভে আছে। তো চলো স্টার্ট করি। প্রথমে টেন্স নিয়ে জাস্ট একটু আলোচনা করি। আসলে টেন্স জিনিসটা কি? আসলে টেন্স মানে কিন্তু সময়। টেন্সটা হলো আমরা যে কাজ করি অর্থাৎ ভার বা ক্রিয়া সম্পন্ন করি, সেই ক্রিয়া সম্পন্ন করার যে সময়, সেই সময়টাই কিন্তু টেন্স। কেমন একটা এক্সাম্পল দিই, দেখো একটা বাক্য সময়ের কারণে কিভাবে চেঞ্জ হয়ে যায়, ভার্বটা চেঞ্জ হয়ে যায়। যেমন আমি আমি খাই, সিম্পল একটা বাক্য বললাম আমি খাই। এরপরে দেখো লিখলাম আমি খাবো। এরপরে লিখি আমি খাইলাম। এই যে তুমি দেখো এখানে আমির কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু ভার্বের তিন রকম চলে এসছে। এইটা শুধুই আসার কারণ হলো এই ভার্বটা সম্পূর্ণ হওয়ার যে সময়, সেই সময় তিনটা আলাদা আলাদা। and that's why এখানে আমাদের এই ভার্বটা চেঞ্জ হয়ে গেছে। তার মানে ভার্ব কখন সম্পূর্ণ হচ্ছে, সেই সম্পূর্ণ হওয়ার সময়ের সাথে সাথে ভার্বের রূপটা আমাদের পরিবর্তন হয়ে যায়। আর এইটাই মূলত টেন্স, যে সময় উল্লেখ করে, ভার্ব কখন সম্পূর্ণ হয় তার সময় উল্লেখ করে হলো টেন্স। আর সেই সময়ের সাথে সাথে যেহেতু আমাদের বলার ধরন চেঞ্জ হয়ে যায়, তাই আমাদের সেখানে স্ট্রাকচারও, ইংরেজিতে স্ট্রাকচারও চেঞ্জ হয়ে যায়। তার মানে এইরকম পৃথিবীতে বলার ধরন অর্থাৎ সময়, একটা ক্রিয়া কখন সম্পন্ন হবে, এই সময় মোট 12টা সময় আমাদের এই মুহূর্তে আমরা জানি যে 12টা, যেহেতু টেন্স তার মানে 12টা আলাদা আলাদা সময়ে ক্রিয়া সম্পন্ন হয়। অর্থাৎ আমরা পৃথিবীতে যাই করি, যে কোনো কাজ করি, যাই বলি না কেন, সকল কিছুই কিন্তু ওই 12টা টেন্সের কোনো না কোনো সময়কে ইন্ডিকেট করে। এর জন্য পৃথিবীতে টেন্স হলো 12টা। তার মানে ভাব সম্পন্ন হওয়ার সময় হলো 12টা। ওকে, আমরা এইটুকু বুঝতে পারলাম। এইখানে দেখো, তার মানে এইটা আমি খাই, তার মানে এইটা নিশ্চয়ই অতীতের কোনো কথা না। এইটুকু আমরা বুঝতে পারি যে এটা অতীতের কোনো কথা না। আবার দেখো আমরা খাবো, এটা দ্বারা বোঝা যাচ্ছে এটা ভবিষ্যতে করব, এমন একটা অর্থ দিচ্ছে। আবার আমরা খাইলাম, তার মানে এটা শেষ করলাম, মানে আগের কথা, অতীতের কথা। বা খেয়েছিলাম, এরকম, তার মানে এটা অতীতের কথা। তার মানে আমরা সাধারণত যে কোনো কাজকে প্রথমত তিনটা সময়ে বিভক্ত করতে পারি। একটা হলো বর্তমানে আমি কোনো কিছু করতেছি বা ক্রিয়া সম্পন্ন করতেছি, ভবিষ্যতে করব, অতীতে করেছিলাম। তার মানে এই তিনটা। এর জন্য প্রথমত টেন্স হলো 3 প্রকার। এখন আমরা কি আগের ফরম্যাটেই টেন্স পড়বো, যে কত প্রকার মুখস্থ করো, এরপরে বাংলা বাক্যের ক্রিয়া শেষে কি থাকলে কোন টেন্স বুঝতে পারবো, এরপরে স্ট্রাকচার মুখস্থ করো, এরপরে মুখস্থ করার পরে টেন্স হয়ে গেল, এবার ভয়েস চেঞ্জ আলাদা করে শিখতে যাব? এইরকম আমরা করবো না, আগের কোনো ফরম্যাটে আমরা যাব না। আমরা আজকে এত সহজে টেন্স শিখবো যে তুমি এই ভিডিওটা একবার কমপ্লিট করার পরে তুমি জীবনও টেন্স করবে না এবং ভয়েস চেঞ্জও করবে না। তো চলো আমরা একটা বাক্য লিখি, তাহলে আমরা বুঝতে পারবো। ধরো আমি লিখলাম আমি চিঠি লিখি। আমি চিঠি লিখছি।
আমি চিঠি লিখেছি লিখেছি আমি 1 ঘন্টা ধরে চিঠি লিখছি। দেখো, এখানে 4টা বাক্য আমরা বললাম। হুম, এখানে 4টা বাক্য আমরা কিন্তু এখনো কোনটা কোন টেন্স এগুলোতে কোনো কিছুতেই যাবো না, আমরা অন্য কোনো কিছুতে যাবো না, আমরা আমরা আগে বসতে শিখি। আচ্ছা, তুমি এই যে 4টা বাক্য যখন পড়ো, আমি চিঠি লিখি, এইটুকু পড়ার পরে নিশ্চয়ই এইটা বোঝা যাচ্ছে যে এটা অতীতের কোনো কথা না। আমি চিঠি লিখছি, আমি চিঠি লিখি, আমি চিঠি লিখেছি, এই বাক্যটা পড়ার পরে আমি চিঠি লিখেছি কেমন জানি একটা অতীত অতীত একটা ভাব এটার মধ্যে আসে। এখন এইটা ক্লিয়ার করার জন্য আমি বোঝাই যে এটা আসলে অতীতের কোনো ঘটনা নয়, আমি চিঠি লিখেছি। সাপোজ আমরা যদি দুপুরবেলা বাসা থেকে খেয়ে অন্য একটা বাসায় যাই, তখন যদি কেউ আমাদেরকে বলে বা ওই বাসার লোকজন যদি বলে আসো খাই, তখন কিন্তু আমরা বলি না খাবো না। যদি বলে কেন, এই তো খেয়েছি, এই যে খেয়েছি। এখন তুমি বলো এই যে খেয়েছি এটার মধ্যে অতীত একটা ভাব আছে, কিন্তু এই অতীতটা কতটুকু অতীত? মানে খেয়েছি বলতে কি উনি এটা বুঝাচ্ছে যে গতকালকে দুপুরে খাইছে এর জন্য খাবে না? এটা কি হয়? না একটু আগেই সে বাসা থেকে খেয়ে এসেছে বলছে, এটা বোঝাচ্ছে যে একটু আগে সে বাসা থেকে খেয়েছে। তার মানে তার কাজটা, যে কাজটা করেছে, খাওয়া কাজটা করেছে একটু আগে, সে খাওয়া কাজটা এখনো তার মধ্যে সীমাবদ্ধ, তার মধ্যে আছে, মানে তার এখনো পেট ভরা অবস্থায় আছে। যার কারণে সে কি বলতেছে যে আমি আর ভাত খাবো না। তার মানে তার ফলাফল এখনো তার শরীরে বিদ্যমান। তার মানে একটু আগে খাওয়ার পরে তার আর খিদা লাগে নাই, তার মানে খাওয়ার ফলাফলটা তার মধ্যে এখনো বিদ্যমান। তার মানে এইটা মাত্রই শেষ হওয়া একটা কাজ। এই যে মাত্রই শেষ হওয়া একটা কাজ, এটা কি আমরা কখনো অতীত ধরতে পারি? অতীত ধরতে পারি না। এইটা একদম নিকটস্থ অতীত, যেটাকে আমরা অতীত বলবো না। মাত্র কাজটা শেষ হয়েছে, কেন অতীত বলবো না? কারণ এর ফলাফলটা এখনো শেষ হয় নাই। যদি তোমার খিদা লেগে যেত তাহলে তুমি কিন্তু বলতে হ্যাঁ দেন খাই, তার মানে তোমার খিদা লাগে নাই, তার মানে খাওয়ার কাজটা তোমার মধ্যে এখনো তার ফলাফল বিদ্যমান। দ্যাটস ওয়াই তুমি বলতেছো না আমি খাবো না, আমি খেয়েছি। তার মানে এই যে খেয়েছি শব্দটা, এইটার মধ্যে আমরা কিন্তু বুঝতে পারি যে কিছুটা একটা অতীত ভাব হলেও আজকে আমি এখন যে কথাটা বললাম সেটা থেকে তোমরা নিশ্চয় ক্লিয়ার হয়েছে যে এটাকে আসলে মাত্র কমপ্লিট হয়েছে, মাত্র কাজটা ডান করছে, মাত্র ডান করছি, যার কারণে এটা অতীত নয়। গেল এইটা, এইটা নিয়ে কনফিউশন ক্লিয়ার। এরপর দেখো, আমি 1 ঘন্টা ধরে চিঠি লিখছি, তার মানে কি 1 ঘন্টা ধরে, তার মানে 1 ঘন্টা ধরে লিখছি বলতেছে মানে কি 1 ঘন্টা আগে শুরু করছে, বাট এখন কি লেখা শেষ করে দিয়েছে? মানে কাজটা কি শেষ হয়ে গেছে? না, এমনটা অর্থ দিচ্ছে না, দিচ্ছে 1 ঘন্টা ধরে চিঠি লিখছি, তার মানে এখনো লিখছে, মানে এখনো লেখা অবস্থায় আছে। তাহলে দেখো, এই 4টা বাক্য আমরা লিখলাম এবং কি দেখলাম যে 4টা বাক্য পড়ার পরে আমাদের কোনোটারই অতীত সেন্স অথবা ফিউচার সেন্স এখানে দিচ্ছে না, অর্থাৎ প্রত্যেকটা বাক্যই প্রেজেন্টে ঘটনা। এইটুকু বুঝতে পারতেছি, বা এইটুকু না বুঝতে পারলেও এইটুকু পড়ার পরে এটুকু তো বুঝতে পারতেছি যে এটা অতীত না, অতীত বোঝাচ্ছে না, আবার এটা ফিউচারের কোনো ঘটনাও বোঝাচ্ছে না। তাহলে অতীত অথবা ফিউচার যদি কোনোটাই না বোঝায় তাহলে কোনটা বোঝাবে? তাহলে অবশিষ্ট হচ্ছে কি প্রেজেন্ট, তাহলে 4টাই প্রেজেন্ট। এবার আসো, দেখো এই 4টা বাক্যর সাথে কোনোটার সাথে কোনোটাকে কি তুমি একই মনে করতেছো? না, আলাদা আলাদা সময় নির্দেশ করতেছে। কোনোটা চলমান, কোনোটা অনেক আগে থেকে শুরু হয়ে চলমান, কোনোটা মাত্রই শেষ হয়েছে। আর একটা আছে যেটা কখন, বর্তমানের কখন সম্পূর্ণ হচ্ছে এটা কিন্তু আমি ধরতে পারতেছি না, মানে এটা চলমানও বোঝাচ্ছে না, আবার
মাত্র শেষ হয়ে গেছে এটাও বোঝাচ্ছে না, আবার অনেকক্ষণ ধরে করে এখনো চলমান রাখছি সেটাও বোঝাচ্ছে না। সেটা কোনটা? এইটা। অর্থাৎ আমি চিঠি লিখি। এই যে প্রেজেন্টের চারটা অন্তত পড়ার পরে আমরা এইটুকু বুঝলাম যে এখানে প্রত্যেকটা বাক্যই বর্তমানের কোনো না কোনো সময়কে উল্লেখ করতেছে, অতীত বা ফিউচারের কোনো কিছু উল্লেখ করতেছে না। এবার আমরা বোঝার চেষ্টা করি এই প্রত্যেকটা কারোর সাথে কারোর যেহেতু আমরা একই ভাব একটা ধরতে পারতেছি না, মানে প্রত্যেকটা চারটায় আলাদা আলাদা বার্তা, এবং কি চারটাই দেখো আলাদা আলাদা সময়কে নির্দেশ করে। তার মানে বোঝা যাচ্ছে এইটা আলাদা আলাদা প্রেজেন্টের মধ্যেও আমরা চারটা আলাদা আলাদা সময়কে ইন্ডিকেট করতে পারি। তার মানে এই কারণেই আসলে প্রেজেন্টের মধ্যে প্রেজেন্ট টেন্সটাকে, প্রেজেন্টের সময়টাকেও আবার চারটা ভাগে ভাগ করা যায়। এই যে চারটা ভাগ, এখন এই চারটা ভাগকে আমরা একটু সহজভাবে শিখবো, কোনো কঠিন ভাবে কোনো কিছু শিখবো না। সেটা দেখো, আমাদের সোজা কথা হলো আমরা ইংরেজিতে কন্টিনিউয়াস শব্দটা কখন ব্যবহার করি? কন্টিনিউয়াস মানে হলো চলমান, যেটা চলতেছে তখনই কিন্তু কন্টিনিউয়াস শব্দটা ব্যবহার করি। তাহলে এখানে দেখো আমি চিঠি লিখছি, তার মানে কি লেখাটা কি শেষ হয়ে গেছে? না। কখন লিখি এমনটা অনির্দিষ্ট বোঝাচ্ছে? না। আবার এটা কি চলমান? ইয়েস, চলমান মানে আমি এখনো পর্যন্ত করতেছি। এই যে এখনো পর্যন্ত করতেছি, আমরা কিন্তু ওল্ড ফরম্যাটে শিখতাম যে কন্টিনিউয়াসের শেষে তেসি এরকম থাকবে। আচ্ছা, এই বাক্যের মধ্যে কি তেসি আছে? তাহলে তুমি যখন ওল্ড ফরম্যাটে তেসি শিখবা, তখন এরকম যখন বাক্য পাবা, তখন কিন্তু তুমি টেন্সটাকে কখনোই আর রিলেট করতে পারবা না। এর জন্য আমরা বাংলা একটা বাক্য পড়ার পরে আমরা বোঝার চেষ্টা করব এইটা কি, এইটা কি চলমান। যদি চলমান হয় তাহলে সর্বপ্রথম তার নাম আসবে কি, যে কাজটা চলমান সেই চলমানের জন্য নাম আসবে কন্টিনিউয়াস। চলমান মানেই কন্টিনিউয়াস। ওকে, আবার দেখো শেষেরটাও চলমান, তাহলে শেষেরটাও যেহেতু চলমান তার জন্য নাম আসবে কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস, চলমান হলেই কন্টিনিউয়াস নাম আসবে। ওকে, এবার দেখো এই কাজটা আমি চিঠি লিখেছি, তার মানে একটু আগে ডান হয়েছে, মানে একটু আগে পারফেক্টলি ডান করলাম, মানে পুরোপুরি কাজটাকে শেষ করলাম মাত্র। এইটাকে আমরা ইংরেজিতে কি বলবো? পারফেক্টলি ডান। ওই পারফেক্টলি ডান কে তুমি পারফেক্ট মনে রাখবা। তার মানে পারফেক্ট শব্দটা তখনই আসবে যখন কাজটা শেষ হয়ে গেছে, পুরোপুরি ডান হয়ে গেছে, পারফেক্টলি ডান হয়ে গেছে, ওই অর্থেই কেবল তোমার এইটা পারফেক্ট শব্দের নাম আসবে। তাহলে এইটা যেহেতু ডান হয়ে গেছে, তাইলে এটার সাথে পারফেক্ট শব্দ আসবে। ওকে, এইবার আসো এইখানে দেখো, এই যে শেষেরটাতে আমরা বলছি চলমান, 1 ঘন্টা ধরে চিঠি লিখছে, তার মানে এখনো লেখা শেষ করে নাই, এরকম সেন্স দিচ্ছে না, অর্থ দিচ্ছে না যে সে তার লেখা শেষ হয়ে গেছে। যদি শেষ হয়ে যেত তাহলে আমি নিশ্চয়ই লিখতাম আমার চিঠি লেখা, আমি চিঠি লিখেছি, তার মানে শেষ করেছি। কিন্তু এখানে কিন্তু লিখেছি না, এটা বলতেছে 1 ঘন্টা ধরে চিঠি লিখছি, তার মানে 1 ঘন্টা আগে শুরু করে এখনো চলমান আছে, তাহলে চলমান হলেই কন্টিনিউয়াস নাম আসবে। ওকে, ভালো কথা। এই এই বাক্যটার মধ্যে দুইটা জিনিস আছে, এক হলো চলমান তাই কন্টিনিউয়াস, দুই হলো এখানে দেখো কিছু কাজ শেষ হয়ে গেছে। কেন? 1 ঘন্টা আগে তুমি যেহেতু কাজ শুরু করছো, তাহলে নিশ্চয়ই 1 ঘন্টা পরে, তার মানে এই মাঝখানের 1 ঘন্টাতে তোমার কোনো না কোনো কাজ তো ডান হয়েছে, কিছু অংশ তো ডান হয়েছে। আমরা জানি কোনো কাজ যদি ডান হয় তাহলে ডান হইলেই তার জন্য আসবে কি, পারফেক্ট।
তার মানে এরকম টাইম উল্লেখ থাকলে এখানে দুইটা ঘটনা ঘটে, এক হলো চলমান, এখনো চলমান। তাহলে আগে কোনটা হয়েছে? আগে কিন্তু কিছু কাজ কমপ্লিট হয়ে গেছে, কিছু কাজ ডান হয়ে গেছে, এর জন্য আগে পারফেক্ট। আর এখন যেহেতু চলমান অবস্থায় আছে তাই এটা কন্টিনিউয়াস, তাই এইটার ক্ষেত্রে হবে পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে কিছু সময় আগে শুরু করে এখনো যদি চলমান থাকে ওই ধরনের টেন্সের নাম হবে পারফেক্ট কন্টিনিউয়াস। আর যদি শেষ হয়ে যায় তার নাম পারফেক্ট। যদি চলমান শুধু কন্টিনিউয়াস, তার মানে এটা মধ্যে তফাৎ কি? এই কন্টিনিউয়াস এর মধ্যে কোনো টাইম নাই, আর এই কন্টিনিউয়াস এর মধ্যে টাইম আছে। যে কন্টিনিউয়াস এর মধ্যে টাইম আছে সেটা মানে আগে কিছু অংশ ডান হয়েছে এর জন্য পারফেক্ট, আর এখানে যেটা এখন চলমান এটার মধ্যে টাইম নাই তাই শুধু কন্টিনিউয়াস। তাহলে দেখো আমরা নাম কি পেয়ে গেলাম, একটা কন্টিনিউয়াস পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এটাই তো আমরা পড়ি, মুখস্থ করি। আমরা কেন মুখস্থ করবো? আজকে থেকে সব মুখস্থ বাদ। এবার দেখো এখন আর বাকি আছে একটা, সেটা কি? আমি চিঠি লিখি। এখন আমাকে বলো, আমাকে বলো এটা কি চলমান বোঝাচ্ছে? ন। এটা কি শেষ হয়ে গেছে? ন। এটা কি কিছু সময় ধরে শেষ, কিছু সময় আগে শুরু করে এখনো চলতেছে এরকম? তার মানে কন্টিনিউয়াস না। তার মানে চলমান না, তার মানে দুইটা কন্টিনিউয়াস এর কোনোটাই না। আবার কাজটা শেষ হয়ে গেছে এমনটাও বোঝাচ্ছে না, তাহলে পারফেক্ট। তাহলে এই যে আমরা তিনটার কোনোটাই যখন আইডেন্টিফাই করতে পারতেছি না তখন কি হয়ে যায়? অনির্দিষ্ট। যে আমি বুঝতেছি না, প্রেজেন্ট বুঝলাম, তো প্রেজেন্টের চলমান, প্রেজেন্ট অবস্থা শেষ হয়ে গেছে না কি, কোনোটাই আমি যখন ধরতে পারতেছি না তখন সেটাকে বলা হয় অনির্দিষ্ট। তাহলে অনির্দিষ্টের ইংলিশ কি? অনির্দিষ্ট টাইমের ইংলিশ হইল ইন ডিফাইনাইট। ওকে, দেখো কত সহজে মনে রাখা যায়। তার মানে টেন্স প্রত্যেকটা সময়কে, অর্থাৎ প্রেজেন্টের সময়কে আবার চারটা ভাগে ভাগ করা যায়। সেম ভাবে এগুলো যেহেতু বর্তমানের ঘটনা সম্পূর্ণ, তাই এই ইনডিফিনিটের আগে শুধু নাম আসবে কি? প্রেজেন্ট। ইয়ার ই এস ই এন টি। তার মানে এটার নাম কি হয়ে গেল? প্রেজেন্ট ইনডিফিনিট। এটাও যেহেতু প্রেজেন্টের ঘটনা তাহলে এটার আগে প্রেজেন্ট আসবে। তার মানে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার এটুকুলো হলো কোন তখনকার সময়কে উল্লেখ করতেছে সেটার কমন নাম। আর বাকি যে আরো প্রকারভেদ করছে সেইটার নাম কিভাবে আনছি সেটা আমরা বুঝতে পারছি। প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটাও কি প্রেজেন্ট, প্রেজেন্ট পারফেক্ট, আর এইটাও প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সেম নাম, নাম কি থাকবে? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। এখন এই ঘটনা যদি বর্তমানে ঘটতেছে সব, তাহলে তাদের আগে সবার আগে প্রেজেন্ট থাকবে। যদি এই ঘটনাগুলো অতীতের হইতো সব, তাহলে সবার আগে কি হইতো? পাস্ট, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এগুলো যদি সব ফিউচারে হইতো তাহলে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। আশা করি আমরা টেন্সের এই প্রকারভেদটা কখনোই আর মুখস্থ করব না। কখন ইনডিফিনিট হবে? যেটা টাইমটা আমি বুঝতে পারতেছি না, অনির্দিষ্ট বোঝাচ্ছে। অর্থাৎ এক কথা হলো এইটা আমাকে প্রথমে আইডেন্টিফাই করার দরকার নেই এটা কি ইনডিফিনিট। আগে বলো এইটা পড়ার পরে এটা কি চলমান বোঝাচ্ছে? যদি না চলমান বোঝায় তাহলে দুইটা কন্টিনিউয়াস বাদ, শুধু কন্টিনিউয়াস আর পারফেক্ট কন্টিনিউয়াস বাদ। এবার দেখবো এটা কি শেষ হওয়া বোঝাচ্ছে? যদি না বোঝায় তাহলে পারফেক্টও বাদ। তাহলে আর পরে থাকবে কোনটা? পরে থাকবে ইনডিফিনিট, তাই এটা ইনডিফিনিট। আমরা কি বুঝতে পারছি? ওকে, এবার আরো আরো ইজি করে দিচ্ছি, আরো ইজি করে দিচ্ছি তোমাদেরকে। ধরে এই নামগুলো আমরা মুছে দিই, নামগুলো সব মুছে দিই, আবার নতুন করে আমরা আবার দেখি যে আমরা কত ইজি ভাবে নামগুলো আনতে পারি। ধরো তুমি প্রথম কথা হলো আমি চিঠি লিখি। এই যে আমি চিঠি লিখি, এটা কি প্রেজেন্টের ঘটনা, পাস্টের ঘটনা, ফিউচারের? নিশ্চয়ই অতীতের কোনো কথা না। আবার ভবিষ্যতে কবে এমনও বোঝাচ্ছে না, তাইলে আর কি বাকি থাকে? প্রেজেন্ট। তাই প্রথমে প্রেজেন্ট নাম দাও, প্রেজেন্ট, এটা এর জন্য। এবার বলো এটা কি চলমান? মানে এই আমি চিঠি লিখি, আমি চিঠি লিখি এইটা মনে হচ্ছে এখন লিখতেছি না। যদি লিখি তাহলে লিখছি বা লিখতেছি এরকম মিনিং আসবে।
তখন বোঝায়। আর লিখি মানে আমি সচরাচর লিখি, প্রত্যেক দিন লিখি বা একদিন পর পর লিখি, এরকম মিনিং দেয় যে আমি যখন লিখি প্রত্যেক দিনের কোনো না কোনো সময় লিখি, এই মিনিং থেকে আর লিখি শব্দ। আর বাকিগুলো লিখছি মানে এখনো পড়তেছি, লিখতেছি, লিখছি, এরকম। তাহলে আমি চিঠি লিখি, তাই মানে এটা নর্মাল ঘটনা। তাহলে আমি যেহেতু বুঝতে পারতেছি না এটা চলমান না, তাহলে দুইটা কন্টিনিউয়াস এর কোনো হবে না। এটা কি শেষ হয়ে গেছে? না। তাহলে এটা পারফেক্ট না। তাহলে আর বাকি থাকে কি? ইনডিফিনিট। তাই ইনডিফিনিট, ইনডিফাইনাইট। ওকে, তাহলে প্রথমটা ইজি ভাবে আমরা বের করে ফেললাম। এবার দেখো, আমি চিঠি লিখছি। তুমি সর্বপ্রথম এটাকে প্রশ্ন করো, এই ঘটনাটা কি বর্তমানের, অতীতের, না কখনকার? যেটা বলতেছে আমি চিঠি লিখছি। এখন এখানে যদি আমরা এখন দিয়ে দিতাম, আমি এখন চিঠি লিখছি, তাহলে একদম আরো পরিষ্কার হয়ে যায়। এখন মানে কি? বর্তমানে আমি লিখছি, মানে হয় এটাকে আমি এখন চিঠি লিখছি, অথবা আমি এখন চিঠি লিখতেছি, অথবা আমি চিঠি লিখছি, সব একই। সোজা কথা, এটা কি আমার অতীতের কোনো ঘটনা? না। ফিউচারে কোনো ঘটনা? না। তাহলে পরে থাকবে কি? প্রেজেন্ট। তাহলে সর্বপ্রথম প্রেজেন্ট নাম দেব। এবার প্রেজেন্টের পরে যে বাকি আসে কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, ইনডিফিনিট, সেটা আনবো কিভাবে? এইটা পড়ার পরে আমি শুধু প্রশ্ন করবো, এটা কি চলমান, মানে চলতেছে? যদি চলে তাহলে তার জন্য কন্টিনিউয়াস। দেখো এটা চলতেছে, আবার এটাও তো চলতেছে, তাহলে এখানে টাইম নাই, তাহলে শুধু কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস। ওকে। এবার দেখো, আমি চিঠি লিখেছি। এই যে লিখেছি মানে মাত্র লেখা শেষ হইলে তো আরেকজনকে বলবো আমি এই মাত্র চিঠিটা লিখেছি, তারপরে লেখা ডান করে ফেলছো। এই ডান করে ফেলছো এটাকে অতীত ধরা হয় না, মাত্র শেষ করছে এমন অর্থ দেয়। তাহলে মাত্র শেষ করছে, এটাও বর্তমান, তাহলে বর্তমানের জন্য প্রেজেন্ট নাম আসবে। এরপরে এটা শেষ হওয়া বোঝাইলে পারফেক্টলি ডান, ওইখান থেকে পারফেক্ট শব্দ আসবে। ক্লিয়ার? ডান হলে পারফেক্ট শব্দ আসবে। আমি 1 ঘন্টা ধরে চিঠি লিখছি। এই যে আমি 1 ঘন্টা ধরে চিঠি লিখছি, তাহলে এইটা বর্তমান, আগে শুরু করে বর্তমান পর্যন্ত এখনো চলমানই রাখছে, তার মানে বর্তমানের ঘটনা। একটু আগে শুরু করে এখনো পর্যন্ত চলমান, তার মানে এইটা বর্তমানের জন্য প্রেজেন্ট শব্দ আসবে না। এখন তুমি বলো, এইটার কিছু অংশ ডান হয়েছে, যে যে কাজ আগে হয়েছে, আগে এটা প্রেজেন্টের ঘটনা প্রেজেন্ট লিখছে, এবারে কিছু কাজ ডান হয়েছে, তাহলে ডানের জন্য পারফেক্ট, পারফেক্টলি ডান, পারফেক্ট। আর এটা যেহেতু এখনো চলছে, চলমানের জন্য কন্টিনিউয়াস। ওকে, আমরা আশা করি এইটা ভালো করে বুঝতে পারছো। এইরকম করে পাস্টেরও সব কয়টা আনা যায়, ফিউচারেরও সব কয়টা নাম আনা যায়। আমরা যখন প্রেজেন্টের সব কয়টা শিখে যাব, পাস্ট, ফিউচার এগুলো জাস্ট 10 মিনিট লেকচার দিলেই শেষ হয়ে যায়। তো আশা করি আমরা এই সম্পূর্ণটা বুঝতে পারছি, কিভাবে নামকরণ করতে হয়, কিভাবে নামকরণটা আসছে, কিভাবে আমরা মুখস্থ রাখবো, কেন আমরা ওল্ড ফরম্যাটে পড়বো না। ওল্ড ফরম্যাটে পড়লে আমরা কখনোই বাস্তবের যে প্যাসেজ থেকে, পত্রিকা থেকে যখন কোনো কিছু বাংলা আমরা পড়বো, তখন কিন্তু আমরা এটা কোন টেন্সের মধ্যে পড়ে সেটাকে আমরা কিন্তু আইডেন্টিফাই করতে পারি না বা পারবো না। এর জন্য এই ফরম্যাটে চলে আসো, যেটা বাস্তবিক পড়ার পরে তোমার সেন্স থেকে চিন্তা করবা টেন্সটাকে। ওকে, আশা করি বুঝতে পারছি, এটুকু পৌঁছে দিলাম। তাহলে আমরা টেন্স, প্রেজেন্টের চারটা আমরা শুধু প্রেজেন্টের চারটা নিয়ে প্রথমে আমরা ভালো করে ক্লিয়ার করার পরে ওইগুলো পরেরটাকে লেকচার দিলেই 10-15 মিনিট লেকচার দিলেই শেষ হয়ে যাবে ওইরকম। ঠিক আছে? তাহলে আমরা কিভাবে নামকরণ আনছি সেটা প্রেজেন্টের জন্য যেভাবে আনছি, পাস্টের জন্য সেই একইভাবে ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট মানে এইগুলো তো সবই থাকবে, শুধু আগে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। ওকে, ঠিক আছে। এবার আমরা দেখো দুইটা ঘটনা লিখি, দুইটা বাক্য লিখি।
তাইলে বুঝতে পারবা যে আসলে আমাদের ওল্ড ফরম্যাটে পড়াশোনা করলে আমাদের প্রবলেমটা কি। আমি বন্ধুকে একটি চিঠি লিখি, এটা কিন্তু এখন লিখি না, মানে সচরাচর আমি একটা করে চিঠি লিখি এই অর্থে, ঠিক আছে। আবার আমি আরেকটা লিখলাম হলো, একটা লিখলাম হলো বন্ধুকে একটি চিঠি লেখা হয়। দেখো আমাদের সমস্যাটা কোথায় হয় সেটা এখন দেখো। তুমি দেখো, আমি বন্ধুকে একটি চিঠি লিখি। ওকে, ভালো কথা, তুমি প্রথমে বুঝতে পারছো যে আচ্ছা এটা তো বর্তমানের একটা ঘটনা, তাহলে প্রেজেন্ট লিখলাম, প্রেজেন্ট। এরপরে এটা যেহেতু চলমান বোঝাচ্ছে না তাহলে কন্টিনিউয়াস আসবে না, এটা যেহেতু শেষ বোঝাই নাই তাহলে এটা কন্টিনিউ মানে পারফেক্ট আসবে না, তাহলে আর থাকে কি ইনডিফিনিট। তাহলে ইন ডি ফাইনাইট, ঠিক আছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বা এটাকে কিন্তু সিম্পল প্রেজেন্ট প্রেজেন্ট বলা হয়, সিম্পল প্রেজেন্ট, ঠিক আছে, একই কথা বর্তমানে সিম্পল প্রেজেন্ট বলে। আচ্ছা যাই হোক, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটুকু আমরা বুঝতে পারলাম, ভালো কথা। এখানে দেখো বন্ধুকে একটি চিঠি লেখা হয়, আমি প্রথম হলো এটা তো নিশ্চয় লেখা হয়, অতীতে কোনো ঘটনায়, ভবিষ্যতেও না, তাহলে প্রেজেন্ট, তাহলে এটাও প্রেজেন্ট, ওই অর্থে প্রেজেন্ট আমরা লিখতে পারি। ওকে, কারণ এটা কি চলমান লেখা হয়, এটা কি চলমান না, তাহলে দুই কন্টিনিউয়াস কোনটা আসবে না। এটা কি শেষ হয়ে গেছে না, এমন অর্থ দিচ্ছে না, তাহলে আর বাকি থাকে কি ইনডিফিনিট, এইটাও কিন্তু indefinite, এটাও indefinite। তাহলে এইটাও প্রেজেন্ট ইনডিফিনিট, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট, ভালো কথা। এটা তো একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, মানে হাবোধক, তাহলে হাবোধকের প্রেজেন্ট ইনডিফিনিটে আমরা যে ওল্ড ফর্মেটে যেটা পড়ি মুখস্থ করি সেটার দিকে আমরা যাই, মানে গঠন, সচরাচর গঠনটা মুখস্থ করতে হয় সেটা বিষয় না, বিষয়টা কোথায় সেটা সেখানে আসতেছে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটের স্ট্রাকচার অনুসারে এটাকে আমাকে ট্রান্সলেশন করতে হবে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচারটা কি, স্ট্রাকচারটা একটু লিখি আমি। হাবোধকে প্রথমে সাবজেক্ট, এরপরে কি প্লাস V1 প্লাস অবজেক্ট প্লাস ধরো এক্সটেনশন বা বাকি, এইটুকু লিখলেই হবে বাকি। এখন এই গঠন অনুসারে এইটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের মধ্যে পড়ে, আর এটা যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ মানে প্রেজেন্ট ইনডিফিনিটের হাবোধক বাক্যের যেহেতু গঠন, সেই গঠন অনুসারে এখন এটাকে আমি যদি ট্রান্সলেশন করি, সাবজেক্ট, সাবজেক্ট এখানে কি আই, কিভাবে বুঝলাম সাবজেক্টটাই, এই যে লিখা হলো ভার্ব, এই ভার্বকে প্রশ্ন করো, সবসময় ভার্বকে প্রশ্ন করতে হবে। ভার্বকে প্রশ্ন করো কে বা কারা, এই দুইটা দ্বারা প্রশ্ন করো। কে লিখে, তাহলে আমি। কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে সবসময় ভার্বকে প্রশ্ন করবো, কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা সাবজেক্ট, তাহলে কে, তাহলে কে দ্বারা সাবজেক্ট, তাহলে এর জন্য আমি হলো সাবজেক্ট, তাহলে সাবজেক্ট আই লিখলাম। এরপরে V1, তাহলে লেখার ইংলিশ কি, রাইট, রাইট, রাইট লিখলাম, রাইট। V1 ফর্ম হলো রাইট, লিখা, লিখলাম। এরপরে কি অবজেক্ট, অবজেক্ট কি, অবজেক্ট আবার চিনবা কিভাবে, অবজেক্ট চেনার উপায় হলো ভার্বকে প্রশ্ন করবা হলো কি বা কাকে, কি বা কাকে দ্বারা, ভার্বকে প্রশ্ন করবা কি বা কাকে দ্বারা। তাহলে কি লেখে, চিঠি লেখে, কাকে লেখে, বন্ধুকে, তার মানে এখানে অবজেক্ট দুইটা, মানে যে কোনো একটা অবজেক্ট, তাহলে অবজেক্ট যেহেতু দুইটা এখানে সবসময় বস্তুবাচক অবজেক্টটা আমরা যদি আগে লিখি তাহলে লেখো, যে কোনো একটা লেখা আছে, আই রাইট এ লেটার, আই রাইট এ লেটার,
লেটার কাকে, টু বাকি অংশ মানে কি একটা অবজেক্ট লেখার পরে আর বাকি যা থাকবে টু ফ্রেন্ড বন্ধুকে। ওকে, মানে এটা হচ্ছে প্রবলেমটা কি করে সেটা আসতেছে। এইটুকু তো বুঝতে পারলাম। গঠন মুখস্থ থাকলে আমি যে কোনো টেন্সকে অর্থাৎ প্রেজেন্ট টেন্সের গঠন মুখস্থ থাকলে এটা গঠনটা কি আবদ্ধকে, তাহলে আমরা কিন্তু এটা লিখে ফেলতে পারি। ভালো কথা। এবার আসো তো, এই বাক্যটাও তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এইটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স কে যদি তুমি এখন গঠন অনুসারে, এটা তো হাবোধক, তাহলে এই গঠন অনুসারে এটাকে মানে করতে হবে ট্রান্সলেশন। তাহলে ট্রান্সলেশনের প্রথম তো সাবজেক্ট। তাহলে দেখো তো এই বাক্যে কোনো সাবজেক্ট আছে? লেখার কাজটা কে করে? সেই নাই, মানে আমি যে লিখি আমি নাই, আই নাই। এইবার তাহলে তুমি যদি আই নাই প্রথমে, তাহলে আয়ের রাস্তা ফাঁকা রাখো। তার মানে কি আই নাই, তাহলে তুমি প্রথমে সাবজেক্ট নাই, তাহলে তুমি এটা শুরু করবে কিভাবে? তার মানে এটা যেহেতু সাবজেক্ট নাই, তাহলে তুমি যেহেতু শুরু করতে পারতেছো না সাবজেক্ট ছাড়া, তো আর গঠন অনুসারে তো তাহলে এটা কেন করতে পারতেছি না? এই যে এখানেই হলো আমাদের বাস্তবের শিক্ষাটাতে প্রবলেম হয়। এইটা চলে যাবে এবার ভয়েসের আলোচনার মধ্যে। দেখো এই বাক্যটা, দেখো একটা টেন্স দুইটা ফরম্যাটে থাকতে পারে, দুইটা ভয়েস। ভয়েস কয় রকম? দুই রকম, একটা হলো অ্যাক্টিভ আর একটা হলো প্যাসিভ। মানে প্যাসিভ সেন্সে থাকে, অ্যাক্টিভ সেন্সে থাকে টেন্সটা। দেখো এইটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এইটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এই দুইটার মধ্যে তফাৎ হলো এইখানে সাবজেক্ট আছে যখন একটা বাক্যে কাজটা অর্থাৎ লেখার কাজটা কে করতেছে, সে সাবজেক্টটা কর্তাটা যদি থাকে, তাহলে এটা হলো অ্যাক্টিভ। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ ফরম্যাট, এটা অ্যাক্টিভ চেঞ্জ অ্যাক্টিভ ভয়েস আছে, অ্যাক্টিভ ভয়েস। ঠিক আছে, এটা হলো অ্যাক্টিভ ভয়েসে আছে। ঠিক আছে, অ্যাক্টিভ ভয়েস আছে। আর এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, বাট এটা আছে হলো প্যাসিভে, কারণ এখানে সাবজেক্ট নাই। সাবজেক্ট যেহেতু নাই, তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেরই প্যাসিভ। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভে, প্যাসিভ ভয়েস আছে। তাহলে টেন্স ধরন, টেন্সের বলার ধরন বা টেন্সের সেন্সটা অর্থাৎ ভয়েসের দিক থেকে দুই রকম ভাবে থাকে। একই টেন্স দুই ভাবে থাকতে পারে। সেখানে সাবজেক্ট থাকতে পারে, সাবজেক্ট যদি থাকে তাহলে এটা অ্যাক্টিভে থাকবে, আর সাবজেক্ট যদি না থাকে তাহলে প্যাসিভে থাকে। এখন আমাদের ওল্ড ফরম্যাট বা স্কুলগুলোতে যেটা পড়ায়, আমাদের মুখস্থ করায় এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাংলা ক্রিয়া শেষে কি দেখলে, কিভাবে দেখলে চিনবো, আবার প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের গঠনটা বলো। এন্ড এই যে গঠনটা, এই গঠনটা তো অ্যাক্টিভের জন্য, শুধু অ্যাক্টিভের জন্য, এটা তো প্যাসিভের জন্য না। তাহলে আমরা যদি প্যাসিভ, এই প্রেজেন্ট ইনডিফিনিটের অ্যাক্টিভের গঠন, এটা প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ এর গঠনটা যদি আমাদেরকে স্যারেরা শেখাইতো, তাহলে আমাদেরকে ভয়েস আর টেন্স দুটাকে আলাদা মনে হইতো না। ওই সময় আমরা পারতাম। এবং অ্যাক্টিভ থেকে প্যাসিভ, এই অ্যাক্টিভের গঠন থেকে, এই যে অ্যাক্টিভের গঠন থেকে প্যাসিভ, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের গঠনটা আমরা মুখস্থ না করে লিখতে পারি, যেটা আমার আমার আগের প্যাসিভ ভয়েস শেখার যে ভিডিওটা আছে ওইখানে আলোচনা করা আছে। এটা তোমরা একটু দেখে আসলে খুবই ভালো ভাবে বুঝতে পারবো। যেটা এখানে আমি খুব বিস্তারিত প্যাসিভ ভয়েস নিয়ে আলোচনা করবো না, কিন্তু যা আলোচনা করবো সেটা আবার ওইখানে, এখানে দেখার পরে ওইখানে ইজি হয়ে যাবে, অথবা এখানে দেখার পরে ওখানে দেখার পরে এখানে ইজি হয়ে যাবে। আচ্ছা, সমস্যা নেই। দেখো, তার মানে এইটা প্রেজেন্ট ইনডিফিনিট, এটাও প্রেজেন্ট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট অ্যাক্টিভ, কারণ কি এটা সাবজেক্ট আছে, আর এখানে সাবজেক্ট নেই, তাই এটা হলো প্যাসিভ। ঠিক আছে, আমরা কিন্তু দেখবা এই যে সরকার প্রধানরা বা পত্রপত্রিকাতে দেখবা ম্যাক্সিমাম সেন্টেন্সটা প্যাসিভ সেন্সে লেখা থাকে, প্যাসিভ ভয়েসে লেখা থাকে। কারণ কি, ধরো একটা প্রধানমন্ত্রী তো বলতে পারে না যে আমি উন্নতি করেছি, বা এই যে ব্যাপার, একটা সরকার প্রধান কখনো অ্যাক্টিভ ভয়েসে বেশি কথা বলে না, প্যাসিভ ভয়েসে কথা বলতে হবে। অর্থাৎ তাকে বলতে হবে পদ্মা সেতু উদ্বোধন করা হয়েছে, অর্থাৎ পদ্মা সেতু উদ্বোধন করা হয়েছে, কে করছে, এটা কিন্তু উল্লেখ না করে পত্র পত্রিকাতে লিখে দিবে যে পদ্মা সেতু উদ্বোধন হয়েছে, বাংলাদেশ উন্নতি করেছে। এখন বাংলাদেশ উন্নতিটা করছে কে? সরকার প্রধান বা একটা সরকার। তাহলে এই যে আমাদের এগুলো উল্লেখ থাকে না, ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই সরকারের লেখা বা পত্র পত্রিকার লেখাগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবা
মানে সাবজেক্ট ছাড়া সেন্টেন্স লিখে ফেলতেছে, ওইটা দেখবেন ম্যাক্সিমামটাই ওইটা হয়, এবং সেটা টেন্স ঠিক আছে, টেন্স আমরা বুঝি কিন্তু গঠন কি করে ফেলছে আমরা বুঝতে পারি না। তার মানে আসলে ওই টেন্সেরই প্যাসিভ এর স্ট্রাকচার অনুসারে সেন্টেন্সটা গঠন করছে। ঠিক আছে, এইখান থেকে আমরা এখন এইটাকে দেখো, এটাকে যদি করতে পারি তাহলে বুঝতে পারবা কেন এরকম হয়েছে। এবার আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভ এর গঠন হলো সাবজেক্ট প্লাস ভি1 প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ। তাহলে এইখানে কি হবে, এইটা যেহেতু সাবজেক্ট নাই, তাহলে প্যাসিভের মূল কথা হলো, অ্যাক্টিভের মূল কথা হলো সাবজেক্ট দিয়ে শুরু হয়, প্যাসিভের মূল কথা হলো অবজেক্ট দিয়ে শুরু হয়। যদি সাবজেক্ট না থাকে তখন অবজেক্ট গুরুত্বপূর্ণ হয়ে যায়। এখানে আমাদের অবজেক্টটাকে তুমি বন্ধুকেও দিতে পারো বা একটি চিঠি। কেমনে বুঝলাম, এই যে একটু আগে লিখাকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায়, সেটাই হলো অবজেক্ট। তাহলে কি লেখে, একটি চিঠি। কাকে লেখে, বন্ধুকে, তাহলে একটি চিঠি এটা দিয়েও করতে পারি, বন্ধুকে দিয়েও করতে পারি। তাহলে আমরা একটি চিঠি দিয়ে করি। দেখো, তার মানে গঠনটা কি, আগে গঠনটা লিখি, প্যাসিভের গঠনটা কি, শুরুই হবে কি দিয়ে, অবজেক্ট। ওকে, এবার আমরা বলছি এখান থেকেই আমরা প্যাসিভের গঠন মুখস্থ না করে অ্যাক্টিভের গঠনটা জাস্ট মুখস্থ রাখবো। অ্যাক্টিভের গঠনটা মুখস্থ রাখলে প্যাসিভের গঠন অটো হয়ে যায়। অ্যাক্টিভ আর প্যাসিভের মধ্যে তফাৎগুলো শুধু বলি। অ্যাক্টিভ শুরু হয় সাবজেক্ট দিয়ে, প্যাসিভ শুরু হয় অবজেক্ট দিয়ে। অ্যাক্টিভের যতগুলো ভার্ব থাকে এখানে ততগুলো ভার্ব থাকবে, প্যাসিভে অতিরিক্ত একটা ভার্ব আসে। তাহলে দেখো অতিরিক্ত ভার্বটা কোথায় আসে, মেন ভার্ব। আর আরেকটা আরেকটা পরে পার্থক্য আছে, মেন ভার্বটা সব সময়, মেন ভার্বটা সবসময় ভি থ্রিতে হয়। প্যাসিভে মেন ভার্ব অল টাইম ভি থ্রিতে হবে, চোখ বন্ধ করে গেল। এই যে মেন ভার্বের আগে যতগুলো ভার্ব থাকে সব লিখতে হয়, কিন্তু এখানে কি আর কোনো ভার্ব আছে, নাই, তাই লিখলাম না। কিন্তু মেন ভার্বের আগে একটা জায়গা ফাঁকা রাখবো, সেই জায়গাটাতে কি বসবে জানো, মেন ভার্বের আগে একটা অতিরিক্ত। এটাই হলো অ্যাক্টিভ আর প্যাসিভের মূল তফাৎ। অ্যাক্টিভ থেকে প্যাসিভে একটা অতিরিক্ত বি ভার্ব, একটা অতিরিক্ত বি ভার্ব আসবে। সে অতিরিক্ত বি ভার্ব কি, সেটা হলো ভি1 মানে হলো এম, ইজ, আর সমান বি, এটা একই কথা। ভি2 থেকে ওয়াজ, ওয়ার। আর ভি3 থেকে ওয়াজ আর বিন। আর ভি4 কে আমরা আইএনজি ফর্ম বলবো, তাহলে বিং, বিই আই এন জি, বিং। ঠিক আছে, এই যে চারটা ফর্মেট। তার মানে এই যে 1 2 3 4 5 6 7 8, এই আটটাকে বলা হয় বি ভার্ব। এই আটটাকে কি বলা হয়, এই আটটাকে বলা হয় বি ভার্ব। এই আটটাকে বলা হয় বি ভার্ব। অর্থাৎ ভি1 হলো এম ইজ আর অথবা বি সরাসরি, আর ভি2 হলো ওয়াজ ওয়ার, আর ভি3 হলো বিন, আর বি4 হলো আইএনজি। বি4 দ্বারা আমি আইএনজি ফর্মেটটাকে বোঝাচ্ছি, অর্থাৎ বি ভার্বের আইএনজি ফর্ম হলো বিং, আর বি মানে হলো এম ইজ আর। তাহলে বি এর প্রেজেন্ট ফর্ম হলো বি নিজে, এম ইজ আর যে কোনো একটা, অথবা পাস্ট ফর্ম হলো ওয়াজ ওয়ার, এবং কি পাস্ট পার্টিসিপেল ফর্ম কি বিন, আর পাস্ট বা আইএনজি ফর্ম হলো বিং। এইটা আমাদের জানতে হবে প্যাসিভের। এই ওই ভার্ব, এই কয়টা ভার্বের কোনো না কোনো ভার্ব অ্যাক্টিভ থেকে প্যাসিভে অতিরিক্ত হিসাবে আসে। দেখো এখানে একটা ভার্ব, সে একটা ভার্ব এখানে বসা দিছি, এখানে ভি1, এখানে কিন্তু ভি, এটাতে পরিবর্তন করে ভি3। এই ভার্বটাকে, এখানে যে ভার্বটা, সেই ভার্বটাকে ভি3তে নিয়ে যেয়ে চলে যাব। ক্লিয়ার? ওকে, তাহলে এর ঠিক এই প্রিন্সিপাল ভার্বটা ঠিক আগের ভার্বটা আমরা সবসময় একটা ফাঁকা জায়গা রাখবো, অতিরিক্ত একটা বিভাগ আনবো। সেটা কিভাবে আনবো, এখানে তো অনেকগুলো আছে, কোনটা আনবো, এই যে অ্যাক্টিভের মূল ভাব কোন ফর্মে আছে, অ্যাক্টিভের মূল ভাবটা কোন ফর্মে আছে, অ্যাক্টিভের মূল ভাবটা হলো 1 নম্বর ফর্মে আছে। তাহলে এখানে 1 নম্বর ফর্ম কি, বি ভার্বের 1 নম্বর ফর্ম হলো এম ইজ আর, মানে এখানে আসবে এম ইজ আর, এই তিনটার যে কোনো একটা, মানে অবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভি3 প্লাস বাকি, বাকি রেখে দেওয়া, আর কিছু লেখার দরকার নাই। এইটা হলো প্রেজেন্ট ইনডিফিনিটের অ্যাক্টিভ, এটা হলো প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ। আমরা কি বুঝতে পারছি? ওকে, তাহলে এখন এই প্যাসিভের ফরম্যাট অনুসারে এটাকে আমাদের ট্রান্সলেশন করতে হবে। এটা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটের প্যাসিভ।
ওকে, তাহলে প্রথম কি অবজেক্ট একটি, তাহলে এ লেটার, এল ই লেটার, তাহলে অবজেক্টের কাজ শেষ। তারপরে কি ফরম্যাট অনুসারে অ্যামিজা, এম এ লেটারের সাথে কোনটা মিলে, এ লেটারের সাথে মিলে হলো ইজ, এ লেটার ইজ লিখলাম। ওকে, এরপরে মূল ভার্বের ভি3, তাহলে লিখার ইংলিশ কি রাইট, রাইটের কোন ফর্ম বসবে ভি3, তাহলে রাইট রোট রাইটেন, আর আই ডাবল টি রিটেন, ঠিক আছে। তাহলে শেষ, এরপরে বাকি অংশ, বাকি অংশ কি আর যা থাকবে, তাহলে আছে আর কি টু ফ্রেন্ড আছে, তাহলে টু ফ্রেন্ড দিয়ে দাও, টু ফ্রেন্ড। দেখো এইটাকে দেখতে কেমন লাগে আর এইটাকে দেখতে কেমন লাগে, দেখো এখানে সাবজেক্ট নাই অবজেক্ট, এই যে অবজেক্ট বসাইছি, এই যে রাইট ভার্ব আছেই, কিন্তু সেটা হলো এক নম্বর আছে প্রিন্সিপাল সবসময় প্যাসিভে বি3 হয়, তাহলে এই ভার্বটা আছে, কিন্তু দেখো ইজ ভার্বটা কি এখানে ছিল না, তাহলে এটা অতিরিক্ত আসছে। কোথায় থেকে আসছে, বি ভার্বের একটা অতিরিক্ত আসছে। কিভাবে আসছে, অ্যাক্টিভের গঠনের মূল ভার্বটা প্রিন্সিপাল ভার্বটা যে ফর্মে থাকবে এখান থেকে ওই ফর্মেটটাই এখানে আনতে হবে অতিরিক্ত। আর এবং এটা কোথায় বসে, প্রিন্সিপাল ভার্বের ঠিক আগে, প্রিন্সিপাল ভার্বের ঠিক আগে, প্রিন্সিপাল ভার্বের ঠিক আগে। তাহলে দেখো এইটার বাংলা হলো বন্ধুকে, যে টু ফ্রেন্ড, বন্ধুকে একটি চিঠি লেখা হয়, এখন কে লিখছে নাই, এর জন্য এভাবে অর্থ করতে হবে। আর এটা হলো সাবজেক্ট দিতেছে আই রাইট এ লেটার টু ফ্রেন্ড, মানে আমি আমার বন্ধুকে চিঠি লিখি। তোমরা বলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আমরা চিনতে পারি, প্রেজেন্ট ইনডিফিনিটের অ্যাক্টিভ না প্যাসিভে আছে সেটা আমাকে বুঝতে হবে, এরপরে সে প্যাসিভে আছে প্যাসিভ বুঝতে হবে, যদি বুঝতে পারি সেই ফরম্যাট অনুসারে আমাকে স্ট্রাকচার অনুসারে ট্রান্সলেশন করতে হয়। এখন যে কোনো বাক্যকে পড়ার পরে তুমি শুধু বুঝবা এটা কি প্রেজেন্টের কথা, হ্যাঁ আচ্ছা প্রেজেন্টের কথা, এটার মধ্যে কি ইয়ে আছে, মানে চলমান কিছু আছে, চলমান আছে মানেই তাহলে যে কোনো বাকি দুইটা কন্টিনিউয়াস যে কোনো একটা হবে, আর চলমান না হলে কন্টিনিউয়াস বাদ মানে দুইটা বাদ, তাহলে থাকবে কি পারফেক্ট আর থাকবে কি ইনডিফিনিট। পারফেক্ট হইতে হলে এবার কি করতে হবে, পারফেক্ট হইতে হলে আমাকে অবশ্যই অবশ্যই কাজটা কমপ্লিট হইতে হবে, যদি কাজটা কমপ্লিট না বোঝাই তাহলে বুঝবো তাহলে পারফেক্ট না, তাহলে আর পরে থাকবে কি, পরে থাকবে ইনডিফিনিট। তাই ইনডিফিনিট নিয়ে ভাববোই না, আমরা ভাববো হলো কন্টিনিউয়াস কিনা, কন্টিনিউয়াস না হলে দুইটা বাদ, শেষ হয়েছে কিনা কাজ, শেষ না হলে তাহলে এটা পারফেক্ট না, তাহলে কন্টিনিউয়াস হলো পারফেক্ট হলো, আর পরে থাকবে কি, যেটা পরে থাকবে ইনডিফিনিট, তাহলে সেটা ইনডিফিনিট। তাই ইনডিফিনিট না চিনতে পারলেও টেনশনের কিছু নাই।